আচ্ছা, দেখো তো আমরা গত ক্লাসে হচ্ছে 3 নাম্বার ম্যাথটা করছিলাম। তো 3 নাম্বার ম্যাথ করার সময় আমরা বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করছি। তো সে অনুযায়ী আমরা যেগুলো কিছুর আগে দেখলাম কি বলছে। 9 নাম্বার বলছে, এটা হচ্ছে 4 নাম্বার যশোর বোর্ড 2015 ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয়। 9 নাম্বার বলছে মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয়। আর 6 নাম্বার বলছে মোট লাভ এত টাকা ধরে নিট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় করতে হবে। আগে যে ম্যাথটা করছিলাম সেদিন 3 নাম্বার হুবহু ওই টাইপসেরই কোয়েশ্চেন না। এই যে মোট লাভ, নিট লাভ, আর নাম্বার কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট। ঠিক আছে। আর তো এরপরের স্টেপ কি, আমরা এরপরে কি করব, কেউ একজন বলো। হুম। কোনটা বুড়ো? না, এই যে আমরা আপনার মধ্যে প্রশ্ন, অনেক আটকে আছে, বুঝি না। আচ্ছা, আমরা যে রিকোয়ারমেন্ট হ্যাঁ, গুলা আগের পড়লাম, মতো শোনা আগের মতো শুনতে পাচ্ছ না এখনো? এখন পাচ্ছি। পাওয়ার তো কথা, আসলে আমি তো, হ্যাঁ, এখন আসতেছে। আচ্ছা, ঠিক আছে। মানে তখন যেটা শোনা বলতেছিলাম যায়নি। আমরা, হ্যাঁ, রিকোয়ারমেন্ট গুলা পড়ার পরে আমাদের নেক্সট স্টেপের কাজটা কি ছিল? ওই যে দাগ দেওয়া যেটার সাথে যেটা যাবে ওই হিসাবটা মিলানো। মানে হ্যাঁ, সমন্বয়ের সমন্বয়। সাথে রেওয়া মিলে কার কার কাজ হচ্ছে সেটা আমরা একটু খুঁজে বের হ্যাঁ, করার হ্যাঁ। চেষ্টা করি। আচ্ছা, তো প্রথমেই দেখি, সমাপনী মজুত পণ্য 1,90,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে 20,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে, কিন্তু এখনো ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি। আচ্ছা, তো প্রথমত আমরা কি বলছিলাম, গত ম্যাথেই বলছিলাম যে সমাপনী মজুত পণ্য সবসময় সমন্বয়ে থাকে, তার মানে এগুলো দেওয়া মিলে নাই। তো তার মানে এখানে একটা মার্ক যদি আমি করি তাহলে বুঝবো যে আমাদের সমাপনী মজুত পণ্য একটা নতুন হিসাব আমাদের ম্যাথে অ্যাড হবে। এরপরে সমাপনী মজুদের সাথে 20,000 টাকার পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে। তো এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মাইনাস করতে হবে। আচ্ছা, তো দেখি আমরা অ্যান্সারটা কি বলছে। মাইনাস করতে হবে। আচ্ছা, কেন মাইনাস করতে হবে, যে তোমাদেরকে আমি যখন পড়াচ্ছিলাম তখন একটা কথা বলছিলাম যে এখনো ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি। এই লাইনটা দেখে কনফিউজড হয়ে যাওয়া যাবে না। ক্রেতার নিকট সরবরাহ করা হয় নাই, বাট সেল তো হয়ে গেছে। সেল হয়ে গেছে না, ও যেদিন মনে চায় সেদিন এটা নিয়ে যেতে পারবে না। হুম? মানে আমি সেল করছি, বাট ও এখনো প্রোডাক্টটা নিয়ে যায়নি। এরকম হয় না যে আমরা যখন বাজার করতে যাই, বড় সড়ো বাজার করি, দেখা যায় আমরা ট্রাস্টেড কোন একটা দোকানে রেখে যাই যে ভাই এগুলো রাখেন, আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাচ্ছি। তো আমি যতক্ষণের জন্য রাখতে দিছি, এটা কি ওনার প্রোডাক্ট না আমার প্রোডাক্ট? আমার। আমার। তার মানে এই 1,90,000-এর ভিতরে 20,000 লেখা যাবে না, বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে লিখতে হবে। বাদ দিয়ে দিতে হবে। এরপরে 2 নাম্বার, দেখো মজুরির মধ্যে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 16,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তার মানে আমি মেশিন সংস্থাপন করছি, সেটা আমার মেশিনের সাথে অ্যাড করার কথা ছিল, বাট আমি মজুরির সাথে লিখে রাখছি। তার মানে আমার মজুরি থেকে মাইনাস, এই যে মজুরি আর মেশিনের সাথে কি করতে হবে, প্লাস। প্লাস করতে হবে। এই যে কলকবজা, কলকবজা যন্ত্রপাতি মেশিন সিমিলার জিনিস। তা এখন এখানে মেশিন বলছে, উপরে মেশিন নাই, কলকবজা আছে। এখন তুমি এসে বললা ভাইয়া মেশিন তো পাইনি, ওই কলকবজাটাই মেশিন। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার বলছে বেতন বকেয়া 4,000 টাকা। তো বেতন বকেয়া, বকেয়া বেতন বা বকেয়া ব্যয় এক ধরনের দায়। আর যে কোনো ধরনের বকেয়ার জন্য ওই আয় অথবা ব্যয়টা বেড়ে যায়, আর অগ্রিমের জন্য ওই আয় অথবা ব্যয়টা কমে যায়। তো বিশদায় বিবরণীতে বেতনের সাথে বকেয়াটা প্লাস করে দিব, আর ওই বকেয়া অংশটা চলতি দায় হিসেবে দেখাবো। 3 নাম্বার। ঠিক আছে। সমন্বয় নাম্বার 3 বুঝতে পারছো? জি। আচ্ছা, 4 নাম্বার, কুড়িন সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করো।
তার মানে নতুন করিম সঞ্চিতি না এটা, নাকি হ্যাঁ, পুরাতন? নতুন। নতুন। আচ্ছা, এই পুরাতনটা ছিল এই যে এখানে দেখো 10,000, আর নতুন কুরিন সঞ্চিতি যেহেতু 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, তার মানে 15,000 টাকা নতুন কুরিন সঞ্চিতি। আর নতুন কুরিন সঞ্চিতির কাজ একবার এই দুইটার সাথে হবে, কুরিন আর কুরিন সঞ্চিতির সাথে। আর নতুন কুরিন সঞ্চিতিটা তোমার বাদ দিতে হবে প্রাপ্য হিসাবের সাথে বা দেনাদারের সাথে। এখানে কি দেনাদার আছে? এই ম্যাথ আছে কি নাই এখানে? আসবাবপত্র, কলকব্জা, শেয়ার মূলধন, মজুরি, বেতন, ক্রয় ভাড়া, কুরিন, নাই। আমদানি শুল্ক, না দেনাদার নাই। আর 5 নাম্বার বলছে অবচয় ধার্য করো যন্ত্রপাতির উপর 10% হারে। তার মানে যন্ত্রপাতির প্রাইসের উপরে আমার কি করতে হবে? 10% অবচয় ধরতে হবে। এই যে, তাহলে কলকব্জার সাথে দুইটা কাজ পাই। আচ্ছা, এরপরে আরো কিছু কাজ আছে। যেমন তোমার এই রেওয়া মিলের ভিতরে পার্সেন্টেজ সহ যদি কোনো কিছু বলে দেয়, ওইটার কাজ যদি সমন্বয়তে নাও বলে, তাহলে তাও তোমার কাজ করতে হবে। তার মানে পার্সেন্টেজ রিলেটেড কোন কাজ, এই যে ঋণপত্রের যে 6% সুদ, এটার কথা কি কোথাও বলা আছে সমন্বয়তে? যে ঋণপত্রের সুদ ধরো বা কিছু করতে হবে, এত মাসেরটা দেওয়া আছে, এত মাসেরটা দেওয়া নাই, এরকম কিছু কি বলা আছে? না। আচ্ছা, বলতে চাচ্ছি যে পার্সেন্টেজ রিলেটেড কোনো কাজ বা কোনো হিসাব যদি রেওয়া মিলে থাকে, সমন্বয় যদি ওই ব্যাপারে কিছু নাও বলে, তাও এটার কাজ করে নিতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, কি বুঝছি। হ্যাঁ, পার্সেন্টেজ রিলেটেড কোনো হিসাব যদি বা পার্সেন্টেজ সহ কোনো হিসাব যদি রেওয়া মিলে থাকে, বাট সমন্বয়টা ওইটা নিয়ে কিছু বলা নাই, অথবা বলা আছে, বলা থাকুক আর না থাকুক, ওইটা নিয়ে তোমার কাজ করতে হবে। ডাজেন্ট ম্যাটার সমন্বয়টা আছে কি। এইখানে আছে মানে তোমাকে ওইটা অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। আবার যখন চ্যাপ্টার 4 করবো আমরা রেওয়া মিল, সেখানে আলাদা কোনো করে কোনো কাজ নেই। বাট এখানে তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো কিভাবে? যে কোনো ধরনের দায়ের যে সুদ, সেটা হবে অন্যান্য ব্যয়। আর যে কোনো সম্পদের যে সুদ, সেটা হবে অন্যান্য আয়। ঠিক আছে? তার মানে ঋণপত্রের উপর যে সুদটা দিব আমরা, সেটা আমরা অন্যান্য ব্যয়তে দেখাবো। এই হচ্ছে কাজ ওভারঅল। এতটুকু কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, আর কতে বলছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো। তো ইস্যুকৃত শেয়ার নিয়ে কোথায় কি বলা আছে? আমরা যে পড়লাম কিছুই তো এখানে বলে নাই। এই যে এখানে দেখ, এই দিয়া দিশা কোম্পানি অনুমোদিত মূলধন কত? 30 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যের 30,000 শেয়ারে বিভক্ত। ঠিক আছে? এটা হচ্ছে অনুমোদিত মূলধন। আর এটা নিয়ে দেওয়া মিলে বলা আছে শেয়ার মূলধন 16 লাখ। ওইখানে বলছে 30 লক্ষ টাকা মূলধন, যেখানে প্রতিটা শেয়ারের দাম 100 টাকা। আর শেয়ার মূলধন বলতেছে 16 লাখ। তা এখন কথা হচ্ছে ইস্যুকৃত শেয়ার কত? এই যে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? একটু ফাস্ট অ্যাপ্রোচ করতে হবে তোমাদের। পারলে তোমরা পাশে সাথে বইটাও নিয়ে বসো। কারণ হচ্ছে 40 মিনিটের মধ্যে যেহেতু সেশন শেষ হয়ে যায়, আমি চাচ্ছি না নতুন আবার করে শুরু করতে। একটার মধ্যে শেষ করে ফেলবো। কত হবে অ্যান্সার? ইস্যুকৃত শেয়ারের সংখ্যা কত? কত হবে? ভাইয়া এটা 16 লাখ ভাগ 80 হবে না? ইয়েস, 16 লাখ ভাগ 80। অ্যান্সার ইজ 20,000।
বাট 100 কেন হইল না? বলো, 100 কেন হলো না? আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি মেবি মাইক্রোফোন থেকে দূরে। রিনভি। এবার পাচ্ছেন? হ্যাঁ। কারণ এখানে বলে দিছে যে হচ্ছে যা প্রতি 100 টাকা মূল্য 30,000 শেয়ার বিভক্ত। 100 টাকা মূল্যে, তাইলে আমি 16 লাখকে 100 দিয়ে ভাগ না করে 80 দিয়ে কেন ভাগ করি? আমি এটা জানতে চাই। আমার কথা কি বুঝতে পারছো নাকি পারবে? তুমি তো এইটাই তো অ্যান্সার রেওয়া বললা। মিলে প্রতি শেয়ার ইয়েস। 80 টাকা পর্যন্ত বিক্রিত। হ্যাঁ, তো হ্যাঁ রেওয়া তাই। মিলে যে টাকা বলা আছে এটার জন্য 80 দিয়ে ভাগ করতে, যদিও 100 বলা আছে। ধরো এখানে 80 টাকা 80 টাকা পর্যন্ত তলবকৃত এই লাইনটা বলা নেই, তখন কি করতে? তখন 100 দিতাম। তাইলে 100 দিয়ে। ইয়েস, এটা জানার জন্য। 2 নাম্বার বলছে আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করা। ওই যে একই জিনিস, মোট লাভ বা মোট ক্ষতি আমরা আগের দিনও করছিলাম। কিভাবে? নিট বিক্রয় থেকে আমি বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। তো আমার শুরুতে নিট বিক্রয় বের করতে হবে। দেখো ওরা কিভাবে করছে। বিক্রয়ের সাথে এই প্রশ্নে কোনো কাজ নাই। এখানে কি আমরা সমন্বয়ের সাথে মিলায় বিক্রয় কোনো কাজ পাইছিলাম? বিক্রয় কোনো মার্ক আছে, তার মানে বিক্রয়ের সাথে কোনো সমন্বয়ের অ্যাডজাস্টমেন্ট আছে? না, ক্রয়ের সাথে আছে। হ্যাঁ, তার মানে এই বিক্রয়টাই তখন কি হবে? নিট বিক্রয়। দেখো 18। এরপরে বাদ দিতে হবে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের ফর্মুলা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় প্লাস ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ মাইনাস সমাপনী মজুদ। তো প্রারম্ভিক মজুদ আমাদের এইখানে দেওয়া আছে, দেখো 40,000 টাকা। তো আমরা এখানে বসাইলাম 40,000। উপরে তো প্রতিষ্ঠানের নাম লিখবো, বিশদায় বিবরণী এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য। এরপরে আমরা লিখবো ক্রয়, মানে নিট ক্রয়টা। এখানে কি ক্রয়ের সাথে কোনো কাজ আছে এই ম্যাথে? আমরা কি ক্রয়ের সাথে কোনো সমন্বয় পাইছিলাম? হ্যাঁ, এখানে মজুরি আছে 85,000। মজুরে কি এই ক্রয় কোনো দাগ আছে এখানে? যে কোথায়? ক্রয় কি মানে আমরা কোনো দাগ দিছি ইয়ে দেওয়া মিলে? ক্রয়ের সাথে কোনো কাজ নাই। ক্রয়ের সাথে তো না, কাজ নাই। ঋণবি কাজটা তো মজুরির সাথে। মজুরি কি ক্রয়ের অন্তর্ভুক্ত না ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ? না, মজুরি আলাদা করব না, ক্রয়ের তো কিছু নেই, তাই তো ক্রয় তো শেষ। হ্যাঁ, তো তুমি বললা যে ক্রয়ের সাথে একটা কাজ আছে, আমি ও সেটার উত্তর দেবো। আচ্ছা, সরি। তো এখানে ক্রয়টাকে আমরা এই যে এই ক্রয়টাকেই, যেহেতু কোনো কাজ টাজ নাই, এই ক্রয়টাকে আমরা নিট ক্রয় হিসেবে দেখাই দিব। প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় 4 লাখ, যার সাথে কোনো কাজ নাই সে সেকেন্ড কলাম, আর বিক্রয়টা থার্ড কলাম। এরপর হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। এখানে ক্রয় সংক্রান্ত হ্যাঁ, আনুষঙ্গিক খরচ আছে দুইটা, একটা হচ্ছে মজুরি আর একটা হচ্ছে এই যে আমদানি শুল্ক। আবার মজুরির সাথে বেতন। একটা কাজ আছে। বেতন কি ক্রয় সংক্রান্ত ও না, আনুষঙ্গিক খরচ না পরিচালন না ব্যয়? না, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়। এর জন্য এই যে তোমরা আমাকে বারবার যখন ক্লাস নিতে জিজ্ঞেস করছো যেটা মুখস্থ করতে হবে, এত বড়টা কিভাবে মুখস্থ করবে, এই যে দেখছো কেন বলছি মুখস্থ করতে হবে, এছাড়া উপায় নাই। কারণ আমরা খরচ দেখলে এই খরচটাকে এখানে তিনটা ভাগে ভাগ। এক জায়গায় বলছে পরিচালন ব্যয়, এক ধরনের খরচ। আরেক জায়গায় বলতেছে অন্যান্য ব্যয়, আবার বলতেছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। সবগুলোই তো খরচ। খরচ, তাহলে তোমাকে এখন ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডিফারেন্সিয়েট করতে হলে মুখস্থ ছাড়া কোনো গতি নাই। তবে একটা ইজি ট্রিক আছে, সেটা হচ্ছে আহ তোমার পার্সেন্টেজ রিলেটেড যেগুলা, এগুলো সবসময় অন্যান্য হবে। এগুলা তোমার হবে না, পরিচালনে আসবে না। যেমন ঋণপত্রের সুদ, এটা অন্যান্য ব্যয়। বিনিয়োগের সুদ, এটা অন্যান্য আয়। এরকম আর কি। আর ক্রয়ের সাথে রিলেটেড কি, একটা প্রোডাক্ট কেনা থেকে শুরু করে ওইটা তোমার গুদামে আনা পর্যন্ত যে খরচ হবে, সবগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। কি হইতে পারে? ক্রয় পরিবহন, হইতে পারে আমদানি শুল্ক, তারপর হইতে পারে হচ্ছে গুদাম ভাড়া, তাও হইতে পারে জাহাজ ভাড়া, তারপর হইতে পারে ডক চার্জ। এরকম আর কি। ওগুলা হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। তো এখানে দেখো আছে মজুরি। কারণ কি আমরা মজুরি কেন রিলেটেড? তুমি ধরো ট্রাকে, ধরো তুমি তোমার আমার বাসার পাশে ধরো টঙ্গী মোড়। তো
তো টঙ্গী বাজার থেকে কোনো একটা প্রোডাক্ট আমি কিনে আনছি, তো এটা আমি স্টোরিং করব। তো ট্রাকে করে কিনে না আমি কি মাথায় করে নিব, নাকি না আমি লেবার দিব, বা উঠাবো বা নামাবো? লেবার দিব না, বা শ্রমিক নিয়োগ করব না, যারা ডে লেবার হ্যাঁ আছে। তো এদের এদের জন্য হয় মজুরি, আর অফিসের স্টাফ এদের জন্য হয় বেতন। তো বেতনের সাথে ক্রয়ের কোনো সম্পর্ক নাই, বাট মজুরির সাথে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ রিলেটেড, বা মজুরি পরে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক। কারণ মজুরি কাজ করে ক্রয়ের সাথে, বেতন কাজ করে প্রোডাকশনের সাথে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ একটা প্রোডাক্ট কিনে ওইটাকে গুদামজাত করা পর্যন্ত, গুদামজাত করার আগ পর্যন্ত যে খরচ গুলা হবে সেটাই ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক। ঠিক আছে, তো এখানে আছে হচ্ছে মজুরি আর আমদানি শুল্ক। আমদানি শুল্কর তো কোনো কাজ নাই, তো আমদানি শুল্ক সরাসরি সেকেন্ড কলামে বসবে। বাট মজুরির সাথে একটা কাজ আছে, কি সেই কাজ? মজুরির সাথে কাজ আছে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু। মজুরির মধ্যে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 16,000 টাকা অন্তর্ভুক্ত আছে। মেশিন সংস্থাপন ব্যয় সেটা আমরা মেশিনের সাথে অ্যাড করে দেখি, মজুরি হিসেবে দেখাইতে পারি। তো 85 থেকে 16 এখন কি করতে হবে আমাদের? বাদ দিয়ে দেখাই। এই যে মজুরি 85 যেহেতু কাজ আছে তাই ফার্স্ট কলামে, এরপরে মাইনাস সংস্থাপন ব্যয়। মাইনাস গুলা সবসময় ব্র্যাকেটে রাখার চেষ্টা করো। তো 85 থেকে 16 বাদ দিয়ে 69, এতটুক গেল। প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়। আর এই দুইটা হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, সবগুলো যোগ করে সেকেন্ড কলামে আমি একটা অ্যান্সার নামে, সেটা হচ্ছে 5,14,000। এখান থেকে আমি বাদ দিব সমাপনী মজুদ। তো সমাপনী মজুদ 1,90,000। তো আমি সরাসরি এখানে 1,90,000 লিখে দিতে পারতাম যদি এই 20,000 টাকার পণ্যটা অন্তর্ভুক্ত না থাকে। এখন যেহেতু অন্তর্ভুক্ত আছে তার মানে আমার সমাপনী 1,90,000 না। 1,90,000 থেকে 20 বাদ দিব, তার মানে আমার সমাপনী মজুদ 1,70,000। এই 5,14,000 থেকে 1,70,000 বাদ দিলে যা থাকতেছে সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, সেটা হচ্ছে 3,44,000। এই 8 লক্ষ থেকে 3,44,000 বাদ দিলে আমার মোট লাভ বের হবে, যেটা হবে 4,56,000। ছ নাম্বার কি বুঝতে পারছো তুমি সবাই? জি ভাইয়া। কারো কোনো সমস্যা আছে? না। না। খ- খতে কারো কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে এখন আমরা গতে চলে যাই। গ আমাদের কি বলছে? গ আমাদের বলছে যে মোট লাভ এত টাকা ধরে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করো। আচ্ছা, আমরা বের করছিলাম মোট লাভ কত? 4,56,000। তো নিট লাভ বের করতে গেলে অবশ্যই আমাদের আগে মোট লাভ বের করে নিতে হবে, তাই না? করতে হবে কিনা, কথা বল। হ্যাঁ হ্যাঁ। তাইলে মোট লাভ নিট লাভ বের করতে হলে আমার অবশ্যই মোট লাভ বের। তো মোট লাভ তো আমি একটা বের করছি, এখন সেটা কেন ধরতে পারতেছি না? কারণ মনে রাখবা, প্রশ্নে যদি কিছু বলে দেয় এত টাকা ধরে এটা বের করো, তার মানে তোমার জন্য ওইটাই তখন অ্যান্সার, বা ওইটাই মোট, বা ওইটাই পরিচালন মূল্য। মানে তুমি এখন যেটা বের করছো সেটা চাইলে আর ধরতে পারবা না, বা ধরা যাবে, ধরবা অঙ্ক ভুল। তোমাকে ওরা বলে দিছে এটা কেন করে জানো? কারণ যাতে একটা স্টুডেন্ট 4, 4, 8 মার্ক ভুল না করে। ধরো তুমি মোট লাভ অ্যান্সারটা ভুল করছো, 4,56,000 আসছে না, সাপোজ তোমার 4,40,000 আসছে। এখন ওই মোট লাভ দিয়ে তুমি যদি নিট লাভ বের করো সেটাও ভুল হবে না, বা ভুল হওয়ার সুযোগ থাকে না? থাকে নাকি থাকে না? হ্যাঁ এর জন্য থাকে। হচ্ছে ওরা মোট লাভটা বলে দেয়, যাতে কারো মোট লাভ পর্যন্ত অ্যান্সার ভুলও হয়, এই অ্যান্সারটা ধরে যাতে ওরা লিস্ট সঠিক নিট লাভে পৌঁছাইতে। এর জন্য ওরা ধরে দিছে যে মোট লাভ 1,50,000 টাকা। তো বসাবো, একদম থার্ড কলামে নিয়ে বসাইলাম 1,50,000। এখান থেকে আমার বাদ দিতে হবে কি? পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কি কি আছে, এই যে দেখো, বাদ পরিচালন ব্যয়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাবো পরিচালন মুনাফা। তো পরিচালন ব্যয় আসবাবপত্র, আসবাবপত্র কি পরিচালন ব্যয়? না। যদি আসবাবপত্রের উপর কোনো অবচয় ধরতে বলতো সেটা হয়তো পরিচালন ব্যয়। তারপর হচ্ছে কল কবজা। তো কল কবজার যে অবচয়টা সেইটা হবে গিয়ে তোমার পরিচালন ব্যয়। বুঝতে পারছো? তো কল কবজার অবচয় কত? এই 8 লাখের উপর। আহ দেখো এখানে ওরা কি লিখে। এই কল কবজাটাকে ওরা যন্ত্রপাতি আর কি, এক জায়গায় কল কবজা বলছে, এক জায়গায় যন্ত্রপাতি বলছে, ওই অবচয়টাই দেখো। যন্ত্রপাতির অবচয় হচ্ছে 81,600 টাকা। কিভাবে? এই যে এইখানে কল কবজা ছিল 8 লাখ,
এইটার সাথে যোগ করছে নতুন সংস্থাপন ব্যয়, এটা তো মেশিনের সাথে অ্যাড করা নাই, করা নাই দেখেই তো মজুরির মধ্যে লিখে রাখছে। তার মানে মেশিন আর 8 লক্ষ নেই, এখন মেশিন হচ্ছে 8 লক্ষ 16, আর 8 লক্ষ 16-র উপর 10% অবচয় ধরলে আসে কত? 81,600 টাকা। তো যন্ত্রপাতির অবচয় পেলে আমরা সিরিয়ালি যাই, ওরা কি করছে না করছে সেটা আমরা দেখতেছি। আমরা দেখতেছি এই এই সিরিয়ালে কিভাবে আসছে। মজুরি এটা পরিচালন ব্যয় না, বেতন পরিচালন ব্যয় 50,000 টাকা, বাট বেতনের সাথে আরেকটা সমন্বয় ছিল, বকেয়া বেতন 4,000। এই যে দেখো লিখছি, বেতন যার সাথে কাজ আছে সে তো ফার্স্ট কলাম, 50 প্লাস বকেয়া 4,000, তো ইন টোটাল বেতন হচ্ছে কত? 54। আচ্ছা, এই যে 81,600 টাকা, সেটা তোমরা পাশে ব্র্যাকেটে দেখাই দিবা যে 8 লক্ষ 16 ইন্টু 10%, তাই 81,600 আসছে। তো এগুলা তোমার টুকটাক জিনিসপত্র গুলো ব্র্যাকেটে শো করে দিলে টিচারের ইমপ্রেশন ভালো হয় যে না তুমি খুঁটিনাটি জানো। আর যদি ডিরেক্ট বসায় দাও, অনেক সময় এটা ডাউট করতে পারে, হয়তো পাশে ফ্রেন্ডেরটা দেখে লিখে দিচ্ছে। তুমি তাকে এই অবকাশটা কেন দিবা? পারা জিনিস ভুল তো করবা না, এই সুযোগ দেওয়া তো। তুমি জানো যে একটা জিনিস আমি এইভাবে করলে মানুষের পজিটিভ ইমপ্রেশন আসবে আমার, তুমি সেটাই ফলো করে ট্রাই করো, এক্সাম হলে তো আরো বেশি। আচ্ছা, এই যে বেতন গেল, যন্ত্রপাতির অবচয় গেল, এরপর আমরা সিরিয়াল ধরে ধরে আসি। প্রারম্ভিক মজুদ এটা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে ছিল, ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে ছিল। এই যে আছে ভাড়া, তো ভাড়াটা হচ্ছে পরিচালন ব্যয়, এই যে দেখো লিখছে ভাড়া 35,000। আচ্ছা, তারপর তারপরে আমদানি শুল্ক, এটা না, বিক্রয় আসবে না। ঋণপত্রের যে সুদ, এটা তো অন্যান্য ব্যয়, এটা তো পরিচালনে আসবে না। কুঋণ সঞ্চিতি, এই যে এটার একটা খাত। কুঋণ সঞ্চিতির এক্স্যাক্টলি কাজ নাই, আমাদের কাজ আছে হচ্ছে আহ ইয়া কুঋণ খরচ বের করতে। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে কুঋণ খরচটা আমরা কিভাবে বের করি? পুরাতন কুঋণ বা পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুঋণ, প্লাস নতুন কুঋণ অথবা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত, মাইনাস পুরাতন কুঋণ অথবা পুরাতন অনাদায়ী পাওনা। তো এখানে আমাদের তিনটা জিনিস আছে, পুরাতন কুঋণ, নতুন কুঋণ সঞ্চিতি, আর হচ্ছে পুরাতন কুঋণ সঞ্চিতি। তো বাদ দিতে হয় পুরাতন কুঋণ সঞ্চিতি, বাকি তিনটা অ্যাড করতে হয় ব্যয়ের ক্ষেত্রে। তো পুরাতন কুঋণ দেখাইলাম 5,000, প্লাস করলাম নতুন কুঋণ সঞ্চিতি 15, কারণ সমন্বয়ে বলা ছিল কুঋণ সঞ্চিতি 5,000 টাকা দ্বারা বৃদ্ধি করো, মানে আগে ছিল 10 আর এখন 5,000 অ্যাড করলে হচ্ছে 15। আর বাদ দিব পুরাতন কুঋণ সঞ্চিতি, 20,000 থেকে 10,000 বাদ দিলে আমাদের কুঋণ খরচ যেটা সেটা বের হয়ে আসলো 10,000। এখন এই কলামের সবগুলা যোগ করি, এই কলামের সবগুলা যোগ করলে আমার অ্যান্সার আসে 1,80,000, সেটা হবে পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার আসে পরিচালন মুনাফা। এটা যদি পজিটিভ অ্যান্সার হইতো আমি পরিচালন মুনাফা বলতে পারি। আসছে কোন ধরনের অ্যান্সার? নেগেটিভ না? নেগেটিভ। তো এটাকে আমার বলতে উম, হবে পরিচালন ক্ষতি, আমি আর মুনাফা বলতে পারি। পজিটিভ আসলে লাভ, নেগেটিভ আর আসলে যদি সেম ক্ষতি। আসে? জিরো আসবে না, আর জিরো আসলে তো তুমি মানে সেম লিখবে সেম সেম। মানে এরকম সেম, কিরকম সেম? সরি, না না কেমন না। মানে জিরো আসবে না। ধরো তুমি বলতে চাচ্ছ 1,50,000, সেটাও 1,50,000 আসছে, হ্যাঁ হ্যাঁ। তো জিরো। পরিচালন মুনাফা জিরো, কোনো লাভ লস হয়নি তো। তাহলে হচ্ছে মুনাফা দিব নাকি ক্ষতি দিব? ইটস আপ টু ইউ, মুনাফাই দাও, কারণ ক্ষতি তো হয়নি, লাভও হয়নি, সেই হিসেবে লাভ হিসেবে ট্রিট করো। আচ্ছা, পরিচালন মুনাফা, এরপরে আমার যোগ করতে হবে অন্যান্য আয়। এই নামটা দেখে অনেকে কনফিউজড হবে, হস্তান্তর ফি, ফি দেখলে আমরা খরচ মনে করবো, বাট এই হস্তান্তর ফিটা হচ্ছে অন্যান্য আয়। তো এটাকে অন্যান্য আয় হিসেবে দেখ, এই যে শেয়ার হস্তান্তর ফি অন্যান্য আয় 4,000 টাকা। আর এই ম্যাথে অন্যান্য ব্যয় একটাই আছে, সেটা হচ্ছে ঋণপত্রের সুদ 3,000 টাকা। এই যে দেখো, ঋণপত্রের সুদ নিয়ে কিন্তু কোথাও কিছু বলা নাই, জাস্ট একটা জায়গায় ঋণপত্র নিয়ে একটা কিছু বলা আছে, সেটা হচ্ছে এই যে 6% ঋণ। এটা হচ্ছে 1 জুলাই 2013, তার মানে ঋণপত্রের উপর কি আমি পুরা বছর সুদ দিব না 6 মাসের সুদ দিব? অঙ্কটা হচ্ছে 2013 সালে, যেহেতু 1 জুলাই, তুমি 1 জুলাই ঋণ নিছো, তো ওই ঋণ কি পুরো বছর ইউজ করছো না 6 মাস ইউজ করছো? 6 মাস। তো সুদও কয় মাসের দিবা? 6 মাসেরই। 6 মাসের দিবা। তো 1 লক্ষের উপর 6% করলে তোমার টোটাল আসতো 6,000, এটাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, অথবা হাফ করবা, তাইলে আসবে তোমার এই যে দেখো, ঋণপত্রের সুদ আসবে 3,000 টাকা।
ঠিক আছে, এই 4,000 থেকে 3,000 বাদ দিলে তোমার অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়ের একটা মানে মাইনাস করে একটা অ্যান্সার বের হবে, সেটা হবে 1,000। এটা হবে প্লাস ফিগার। এটা প্লাস না? আয় বড় ব্যয় ছোট না এই দুইটার ক্ষেত্রে? আয় 4,000 হ্যাঁ। আর ব্যয় হচ্ছে 3,000, তার মানে আমার প্লাস আয় আছে 1,000, তাই অ্যান্সারটা আরো 1,000 কমে যাবে। তার মানে আমার নিট ক্ষতি 29,600 টাকা। মাইনাস আসলে ওইটাকে তোমার মাইনাসে রাখতে হবে, তুমি অন্য কিছু করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি। আচ্ছা, এই হচ্ছে তোমার নিট ক্ষতি। তো এখানে ওরা কিছু বলে দিছে যে ঋণপত্রের সুদ কিভাবে 3,000 আসলো সেটা দেখাই দিছে। নতুন মেশিনের ক্রয়ের যেহেতু কোনো তারিখ নাই, তাই পুরো বছরের অবচয় ধরছে। যদি বলতো যে নতুন মেশিন সংস্থাপন করা হয়েছে জুলাই মাসে, তাহলে 8 লাখের উপর ফুল বছরের, বাট এই 16,000-এর উপরে হাফ ইয়ারের অবচয় ধরতে হতো, বা যেদিন থেকে সংস্থাপন করছে সেদিন থেকে না, মেশিন যেদিন থেকে সংস্থাপন করবে সেদিন থেকে অবচয় ধরতে হতো। যেহেতু কিছু বলা নাই, তাই ফুল ইয়ারের অবচয় ধরছে। কালকে করাইছি, পরশুদিন করাইছিলাম এরকম আর কি। আচ্ছা, এরপরে দেখো কুড়িল সঞ্চিতি 10+5 15, এটা তো তোমরা জানো যে কিভাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথ আজকে। ঠিক আছে। হ্যাঁ।